সারিকা আর আদিত্যর বিয়ের 10টি দিন অতিক্রম। গত শুক্রবার পড়েছিল ওদের অষ্টম মঙ্গলার দিন, কিন্তু বিয়ের জন্য একই সারিকার অনেকগুলো দিন অফিস থেকে ছুটি নিতে হয়েছে। আর আদিত্যরও কোর্টে কাজ থাকে, সেদিন আর চক্রবর্তী বাড়িতে যায়নি ওরা। তবে আজ রবিবার দুজনেরই ছুটির দিন, তাই ওরা আজ যাবে ওই বাড়ি থেকে একটা গাড়িও পাঠিয়ে দিয়েছে ওদের জন্য। আমি মেয়েদের রেডি করিয়ে দিয়েছি, তোমার হয়েছে? সারিকা ব্যাগ গুছাচ্ছিল, সেই সময় আদিত্য এসে সারিকাকে কথাগুলো বলেই থমকে যায় সারিকাকে দেখে। পরনে সেই লাল বেনারসি যেটা বিয়ের দিন পড়েছিল, সেদিনের থেকে আজ যেন আরও বেশি সুন্দর লাগছে ওকে। এক দৃষ্টিতে সারিকার দিকে তাকিয়ে আছে আদিত্য। সারিকা এসে ওর সামনে তুড়ি মারল, এই যে মিস্টার সরকার, কোথায় হারিয়ে গেলেন? গোড় লাগা কণ্ঠে জবাব দেয় আদিত্য, তোমাকে। সারিকা একটু অস্বস্তিতে পড়ে যায়। হালকা হেসে আদিত্যর গোড় কাটাতে সনমন করে ওঠে আদিত্য। কথা ঘোরানোর জন্য তৎপর হয়ে ওঠে। মিষ্টির প্যাকেটগুলো নিয়েছো? হ্যাঁ, ওই ব্যাগে নিয়েছি। যাওয়ার সময় শুধু কয়েকটা চকোলেট কিনতে হবে। আদিত্য ব্রু কুচকালো, চকোলেট কার জন্য? ছোটদার ছেলে আছেন, তারপর শুনলাম বড়দির মেয়ে এসেছে। জয়ারও তো একটা ফুচকি মেয়ে আছে। তোমার মাথার ঠিক আছে? তোমার ওয়াইফের কথা মানলাম, কিন্তু তোমার বোনজির মেয়ে মাত্র 2 মাসের, সে কি করে চকোলেট খাবে? এত কিছু জানি না আমি। আপনি চলুন তো, দেরি হয়ে যাচ্ছে। আদিত্য সারিকার নাকে টোকা মারল। বলো তো, তোমার খেতে ইচ্ছে করছে? বলো না, তোমার খেতে ইচ্ছে করছে? সারিকা অভিমানে নাক ফুলায়। করছে। এই তো, ফ্রিজে যে আপনার মেয়েদের চকলেট শেষ হয়ে গেছে তার খেয়াল আপনি রেখেছেন? আদিত্য কৌতূহল দৃষ্টিতে তাকালো সারিকার দিকে। ফ্রিজে 20টা বড় বড় সাইজের ডেইরি মিল্ক ছিল, সবগুলো শেষ হয়ে গেল? সারিকা বোকা বোকা চোখে তাকালো আদিত্যর দিকে। সারিকার চোখের চাউনি দেখে যা বুঝার বুঝে গেল আদিত্য। বাচ্চাদের চকলেট তুমি খেয়ে নিয়েছ? এই, আপনি আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছেন। কে বলেছিল বিয়ের আগে হাসি খুশির পাশাপাশি আমাকেও চকলেট দিতে? সারিকার অভিমানী মুখটা দেখতে আদিত্য খুব ভালো লাগে। ও বাচ্চাদের পাশাপাশি সারিকার জন্য চকলেট এনে রেখেছিল, কিন্তু সারিকাকে আরও রাগানোর সুযোগটাও হাতছাড়া করতে চাইছে না এখন। আমি তোমাকে চকলেট দিতাম? কবে? আমি তো 3টে চকলেট আমার মেয়েদের জন্যই নিয়ে যেতাম। এ বাবা, এতদিন ধরে ওদের চকলেট তুমি খেয়ে এসেছো নাকি? সারিকা করুণ চোখে তাকালো আদিত্যর দিকে। আপনি আমার জন্য চকলেট নিয়ে যেতেন না? আমি কি কোনোদিনও তোমাকে বলেছিলাম যে একটা চকলেট তোমার? সারিকা মাথা নিচু করে ফেলে। ভুল হয়ে গেছে। সারিকার মুখ দেখে এবার খারাপ লাগে আদিত্যর। ও ভেবেছিল সারিকা ওর সাথে ঝগড়া করবে, কিন্তু এখন ওর মনে হচ্ছে ওদের সম্পর্কটা এমন জায়গায় এখনও পৌঁছায়নি যেখানে রাগ অভিমান ঝগড়াঝাটি হবে। সারিকা ব্যাগ নিয়ে রুম থেকে বেরোতে গেলে আদিত্য পেছন থেকে ওর হাতটা টেনে ধরে। ঘটনার আচমকিমতায় সারিকা এসে পড়ে আদিত্যর বুকে। চোখ ফিটফিট করে তাকায় ও আদিত্যর দিকে। কি হলো? প্রিন্সেসদের যখন 1 মাস বয়স তখন ওরা মাতৃদুগ্ধ ছাড়া আর কিছুই খেতে শিখেনি। তখন থেকে ওদের জন্য আমি চকলেট নিয়ে যাচ্ছি। এটা জেনেই নিয়ে গেছি যে ওরা এগুলো খেতে পারবে না। তাহলে মানে? আদিত্য সারিকার কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুজে দিল সযত্নে। এই যে ম্যাডাম, বয়সেই বড় হয়েছেন আপনি, কিন্তু মনটা তো এখনো হাসি খুশির থেকেও ছোট। আমার বাইকের টুল বক্সে চকলেট আছে। কাল ফ্রিজে 2টো চকলেট ছিল বলে কালই কিনেছিলাম। ফ্রিজে রাখতে ভুলে গেছি। এ বাবা, এগুলো তো গলে যাবে। আমি মেয়েদেরকে নিয়ে আসি সাহিত্যর ঘর থেকে, তুমি টুল বক্স থেকে চকলেটগুলো বের করে আনো। সারিকার সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য আদিত্যর কাছ থেকে ছাড়া পেতে চায়, কিন্তু আদিত্য ছাড়ে না। শোনো, বলুন। রোজের চকলেট খাওয়া প্রিন্সদের স্বাস্থ্যের জন্য ভালো না, তাই এবারে বেশি চকলেট আনিনি। সপ্তাহে 2টোর বেশি দিও না। কথাটা বলে আদিত্য ছেড়ে দেয় সারিকাকে। সারিকা ছুটে দরজার কাছে গিয়েও পিছনে ফিরে তাকায়। আপনার মেয়ের এই সপ্তাহে দুজনে মিলে 6টার বেশি চকলেট শেষ করতে পারেনি। কথাটা বলেই সারিকার রুম থেকে বেরিয়ে যায়। কয়েক সেকেন্ডের মাথায় আদিত্যর কথাটার মানে বুঝতে পারে। হাতটা অটোমেটিক ওর কপালে চলে যায়। ও গড, এই 10 দিনে একাই 14টা চকলেট খেয়ে নিল। বাট হাও? চক্রবর্তী বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে সারিকা আর আদিত্য।
দুই মেয়েকে কোলে নিয়ে আসে দুজনে। সারিকার মেজো জেঠি বরং করে ঘরে ঢুকিয়েছে ওদের। হাসি এর খুশি অহনাকে দেখে লাফিয়ে বাবা মার কোল থেকে নেমে পড়ে। থোতো মিমি। অহনা হাঁটু মোড়ে বসে হাসি খুশির সামনে, তারপর দুজনের কপালে স্নেহ চুম্বন এঁকে দেয়। হাসি খুশি তোমরা কেমন আছো? হাসি এর খুশি খিলখিল করে হেসে অহনাকে বুঝিয়ে দিল ওরা কতটা ভালো আছে। সারিকা আর আদিত্য মেয়েদের অহনার কাছে রেখে বাড়ির সবাইকে প্রণাম করলো। হঠাৎ চোখ গেল সারিকার বাড়ির একটা কোনায় দাঁড়িয়ে থাকা রূপসা অর্থাৎ রূপার দিকে। এই রূপা, ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আয়। কথাটা শুনে যেন চমকে উঠল রূপা আর ছুটে চলে গেল ওখান থেকে। সারিকা বিস্মিত দৃষ্টিতে তাকালো ওর মেজ বৌদির দিকে। অদ্ভুত, রূপে ভেবে ছুটে পালিয়ে গেল কেন? এক্ষুনি পুরোহিত ঠাকুর চলে আসবেন। সারা, তোমরা বিয়ের জোরটা ফোড়ে আসো। বিশাখা যেন এক প্রকার প্রসঙ্গটা এড়িয়েই যেতে চাইল। সারিকাও আর কিছু বলল না। অহনা, তোমার দাদাভাইকে নিয়ে ভিতরে যাও, আমি একবার আসছি। সারিকা তড়িঘড়ি করে ছুটল রূপার ঘরের দিকে। রূপার ঘরের সামনে গিয়ে দেখলো দরজাটা ভিতর থেকে বন্ধ। সারিকা দরজাটা ধাক্কালো। রূপা দরজা খোল। রূপা। বেশ কয়েকবার ডাকার পর রূপা দরজা খুলে দিল। সারিকা চটজলদি ঘরে ঢুকলো। কিরে, ছোট পিসিকে দেখে ওখান থেকে ছুটে পালিয়ে এলি? এই এক সপ্তাহে এতটা পর করে দিলি? রূপা সারিকাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। খুব ভয় পেয়ে যায় সারিকা। এই রূপা, কাঁদছিস কেন? কি হয়েছে? রূপা সারিকাকে ছেড়ে নিজের চোখটা দুই হাত দিয়ে ভালো করে মুছিয়ে অন্যদিকে চলে গেল। সারিকাও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। রূপার কাছে গিয়ে রূপার হাতটা নিজের মাথায় রাখলো। তোকে আমার দিব্যি, বল কি হয়েছে? তোর না 3 দিন আগে হোস্টেলে ফিরে যাওয়ার কথা? রূপা অনেক চেষ্টা করেও যেন চোখের জলটাকে আটকে রাখতে পারছে না ও ছোট পিসির সামনে। ওদের দুজনের বয়সের পার্থক্য 7-8 বছরের হওয়ায় ছোটবেলা থেকে দুজন বন্ধুর মতো থেকেছে, মিশেছে আর একে অপরের সাথে সব কথা শেয়ার করেছে। তাই কিছুতে সারিকার সামনেও নিজেকে লুকাতে পারছে না। আমার সব শেষ হয়ে গেছে রে ছোট পিসি, আমার সব শেষ হয়ে গেছে। রূপার কন্দনরত চিৎকার বুকে নিয়ে বিচ্ছে সারিকার। রূপার গাল দুটো নিজের 2 হাতে ধরল ও। সবটা খুলে বল আমাকে। আমার কলেজের ডিপার্টমেন্টাল হেড রতন স্যারকে টিচার্সদের জন্য ইনভাইট করতে গিয়েছিলাম আমি ওনার স্টাফ রুমে। সেখানে উনি আমার শূন্যতার হানির চেষ্টা। কথাটা শেষ করতে পারে না রূপা। সারিকা রূপার বিধ্বংসী মুখটা সহ্য করতে পারে না, বুকে টেনে নেয় রূপাকে। কবে হয়েছে এটা? পরশুদিন। পুলিশ কমপ্লেন করেছিস? রূপা মাথা নেড়ে না বলল। সারিকা বেশ অবাক হলো। তোর মেজো কাকাই একজন পুলিশ, তোর ছোট কাকাই একজন আইনজীবী, আর সেই তুই কিনা একটা ফিসাসের ভয়ে মুখ লুকিয়ে বসে আছিস। কেন রূপা, এই সমাজ আমাকে মেনে নেবে না ছোট পিসি? আমার সাথে সাথে আমার পরিবারকে সবাই একগরে করে দেবে। এতদিনের ঐতিহ্য এই জমিদার বাড়ির সম্মান এক নিমেষে মাটিতে মিশে যাবে, সবাই এই কথাটা জানে। সারিকার রূপার কাঠটা শক্ত করে ধরল। তুই তো কোনো দোষ করিসনি, তাহলে তুই কেন এর শাস্তি ভোগ করবি? যে দোষ করেছে তার ভয়ে লুকিয়ে থাকলে সমাজে এই ঘটনা বেড়েই চলবে। আজ তোর সাথে হয়েছে, কাল অন্য মেয়ের সাথে হবে, এভাবে চলতেই থাকবে। আমরা মেয়ে ছোট পিসি, এই পুরুষতান্ত্রিক সমাজে দিন শেষে সব দোষ আমাদেরই হয় না রূপা? মেয়েরা আর কোনো কিছুতেই পিছিয়ে নেই। মেয়ে বলে আর কতদিন সব অন্যায় মুখ বুজে সহ্য করবি? তোকে লড়াই করতে হবে রূপা, এই সমাজের সব মেয়েদের জন্য তোকে লড়াই করতে হবে। রতন স্যারের পাওয়ার অনেক দূর, আমি মুখ খুললে আমার সাথে সাথে এই বাড়ির কাউকে বাঁচতে দেবেন না উনি। সারিকার উপর গালে হাত রাখলো। কিচ্ছু হবে না, ওনার অনেক পাওয়ার বলে যে উনি সবসময় পার পেয়ে যাবেন, এমনটা হতে পারে না রূপা। বাড়িতে কে কে জানে এই বিষয়টা? মা আর মেজো কাকি। আমি এক্ষুনি মেজদা, অবি আর ছোট ফিসাইয়ের সাথে কথা বলছি। সারিকা রূপাকে ছেড়ে যেতে গেলে রূপা সারিকার হাতটা টেনে ধরে। সারিকা রূপার দিকে তাকাতেই রূপা করুণ সুরে বলে, বলিস না প্লিজ, মেজো কাকা জানলে বাবাও জানবে, আর বাবা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। তোকে আমি একটা কথা বলে দিচ্ছি রূপা, তুই চুপ করে থাকলেও আমি থাকবো না। তোর সাথে এই অন্যায় করেছে আর যারা এটাকে প্রশ্রয় দিচ্ছে তাদের সবাইকে শাস্তি পেতেই হবে। এটা শুধু তোর ব্যাপার নয়, এটা প্রতিটা স্কুল, কলেজ, কর্মক্ষেত্র সব জায়গায় ঘটেই চলেছে। এটাকে বন্ধ করতে হবে। আমার মেয়েরাও বড় হচ্ছে,
ওদের স্বার্থ হলেও আমি চুপ করে থাকবো না। রূপা ব্যর্থ চোখে তাকালো শারিকার দিকে। শারিকা রূপাকে আশ্বস্ত করার জন্য বলল, ভয় পাস না, আমরা সবাই তোর পাশে আছি। রূপাকে ঘরে রেখে শারিকা চলে গেল। নিজের রুম যেতেই দেখলো আদিত্য বিছানায় বসে আছে। শারিকা হেসে আদিত্যর সামনে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, এভাবে বসে আছেন যে? বিয়ের জোরটা কোথায় রেখেছো শারিকা? ব্যাগে তো নেই, নিশ্চয়ই আনতে ভুলে গেছো। শারিকা আদিত্য চিন্তিত মুখ দেখে হাসলো। তারপর আলমারি খুলে ওদের বিয়ের জোরটা বারবার করে আনলো। এটা অহনায় নিয়ে এসেছিল ওর অপর কি সব ডিজাইন করবে বলে। আদিত্যর এবার চিন্তা কাটলো। হাফ ছেড়ে কিছু বলার জন্য মুখ খুলতেই আলমারি থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে দুজনেই ঘুরে তাকায়। ওইদিকে আদিত্য স্পষ্ট খেয়াল করলো ভাঙা কাছের টুকরোর ভিতরে থাকা আবির আর শারিকার সেই ছবিটা। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিত্য সেই দিকে। শারিকা আদিত্যের দিকে তাকাতেই চমকে উঠল আদিত্য। পুরো ঘর জুড়ে এখন নিস্তব্ধতা। আদিত্য নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে আর শারিকা আদিত্যর মনের কথা পড়ার চেষ্টায় ব্যস্ত। সেই সময় দরজা দিয়ে টলমল পায়ে ঘরে ঢোকে খুশি। মায়ের দিকে যাওয়ার জন্য পা ভাড়ালে আদিত্য ছুটে গিয়ে খুশিকে কুলে নিয়ে নেয়। দরজার কাছে গিয়ে সামনে অহনাকে দেখেন দাঁড়িয়ে থাকতে। খুশিকে নিয়ে যা, আমরা আসছি। আদিত্য খুশিকে অহনার কাছে দিয়ে দেয়। তাড়াতাড়ি এসো, পুরোহিত ঠাকুর চলে এসেছে, 5 মিনিটে আসছি। অহনা খুশিকে নিয়ে চলে গেলে আদিত্য আবার ঘরে ফিরে আসে। পুরো ঘর জুড়ে কাছের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। হাসি খুশি এই রুমে এলেই বিপদ ঘটবে, এগুলো আগে পরিষ্কার করতে হবে। আদিত্য নিচু হয়ে বসে ফটো ফ্রেমটা তুলে নেয়। ভিতর থেকে ছবিটা বের করে বিছানায় রাখে। তারপর ধীরে ধীরে কাছের টুকরোগুলো তুলে ওই ফ্রেমের উপর রাখে। সবগুলো কাজগুলো পরিষ্কার করে ফ্রেমটা বিছানার তলায় রেখে পরে ফেলে দেওয়ার জন্য পরিষ্কার হয়ে গেছে। চলো, অহনা ডেকে গেল। আদিত্য দরজার দিকে পা বাড়াতে শারিকা ছুটে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ওকে। ফুফিয়ে কেঁদে ওঠো, তুমি তো আমাকে বোঝো বলো। সেদিন আদালত থেকে নিজের অতীত ফেলে রেখে আসার পর একদিনও সেই অতীতকে মনে করিনি, কোনো পিছুটান রাখিনি। আর ওই বাড়ি থেকে নিয়ে আসা সমস্ত শাড়ি জামা ফুরিয়ে ফেলেছি, গয়নাগুলো মাকে ফিরিয়ে দিয়ে এসেছি। শুধু এই ছবিটার কথা মনে ছিল না। এই আলমারিটা খুব একটা ব্যবহার করতাম না বলে খেয়ালও ছিল না। আর প্লিজ রাগ করো না। শারিকাকে ছাড়িয়ে আদিত্য ওর সামনে করলো। দুহাত দিয়ে শারিকা চোখের জল মুছে দিল। একটু আধটু রাগ করতে হয়, না হলে বউয়ের ভালোবাসা পাওয়া যায় না। ভেজা চোখে শারিকা ফিট ফিট করে তাকালো আদিত্যর দিকে। আদিত্য মৃদু হাসলো। এই যে বউয়ের মুখ থেকে প্রথম টুমির ডাক শোনার সৌভাগ্য হলো আমার, রাগ করলাম বলেই। শারিকার এবার খেয়াল হলো আদিত্যকেও তুমি বলে সম্বোধন করেছে বেখেয়ালে। আপনি আমাকে ভুল বুঝেননি তো? আদিত্য সদ্যরাগ নিয়ে তাকালো শারিকার দিকে। আবার আপনি? আমি এই ছবিটা এক্ষুনি ফুরিয়ে ফেলবো। শারিকা ছবিটা বিছানা থেকে তুলতে গেলে ওর আগে আদিত্য ছবিটা নিয়ে নেয়। ভালো করে দেখে ও ছবিটা। শারিকা তখন খুবই রোগা ছিল, কনসিভ করার পর মোটা হয়েছে। কবের ছবি এটা? বাদ দাও না, ছবিটা আমাকে দাও। শারিকা ছবিটা নিতে গেলে আদিত্য দেয় না ছবিটা। আগে বলো কবের ছবি? আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের সময়কার। এবার দাও ছবিটা। থাক, ফুরাতে হবে না। তোমার সমস্ত অতীত জেনে আমি তোমাকে গ্রহণ করেছি, তাই সমস্যা নেই। তোমার প্রথম ভালোবাসা, প্রথম স্মৃতি তোমার কাছে থাকলে। যে অতীত মানুষকে কষ্টে দেয় সেই অতীত বয়ে না বেড়ানোই ভালো। যে অতীত ঘৃণাতেই পরিপূর্ণ সেই অতীতের স্মৃতিকে আমি আমার বর্তমানে আনতে চাই না। আমি ভালো আছি স্বামী সন্তান নিয়ে। আমার সংসার আর কোনো সুনিশ্চাপ ফেলতে চাই না। শারিকার কথাগুলো শুনো মুগ্ধ হলে আদিত্য। মূলত শারিকার অভিব্যক্তি আর ওর মনে এই মুহূর্তে আবিরের অবস্থান সম্পর্কে জানার জন্যই এমন কথা বলেছিল ও। এখনো সম্পূর্ণভাবে নিজের আর আবিরের জায়গা সম্পর্কে অবগত হয়েছে, তাই আর বাধা দেয় না শারিকাকে ছবিটা ফুরানো থেকে। বিয়ের জোর খোলার জন্য যে পুজো সেটা হয়ে গেছে। সবাই দুপুরের খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেছে। শারিকা হাসি আর খুশিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আদিত্য আর শারিকা দুজনে বিছানায় দুই প্রান্তে আতশোয়া হয়ে বসে আছে। সেই সময় দরজা ধাক্কানোর শব্দ হয়। দুজনে বিছানায় উঠে বসে। আয়, প্রতিকার অভিক ঘরে ঢোকে। শারিকা আগে থেকে ওদের দুজনকে জানিয়ে রেখেছিল যে ওর কিছু কথা আছে। বল, কি বলবি? শারিকা বিছানা থেকে নেমে অভিক আর প্রতীককে বসার জায়গা করে দেয়। বস।
হাসি খুশিকে ঘুমাতে দেখে অভিক বলে, ওরা ঘুমাচ্ছে তো, বসার ঘরে গিয়ে কথা বলি। তুই তো জানিস ভাই, ওদের ঘুম খুব মোটা, আমরা কথা বললেও ওরা উঠবে না। ঠিক আছে, তাহলে বল কি বলবে। আচ্ছা অভিক, আদিত্যবাবু তোমরা দুজনেই আইনজীবী। শ্লীলতাহানির কেসে কত বছরের জেল হতে পারে? আদিত্য অভিক প্রতীক সবাই একত্রে জিজ্ঞাসা করে, মানে? আদিত্য এবার সারিকাকে প্রশ্ন করে, তোমার সাথে কি কেউ বলো আমাকে কে এরকম করেছে, আমি তাকে ছাড়ব না। ঠিক, এই কোর্টটাই দেখতে চাই। ঘটনাটা আমার সাথে নয়, ঘটেছে রূপার সাথে। অভিকার প্রতীক বিস্ফোরিত নয়নে তাকায় সারিকার দিকে। আদিত্য চোখে একরাশ প্রশ্নের গণগাটা। অভিকের চোখ থেকে লাভা ঠিকরে বেরোচ্ছে। রূপা, আমার ভাইদের সাথে কে এরকম করেছে বল সর্দি। তুই শুধু নামটা বল, তাকে কি করে যাবজ্জীবন দিতে হয় সে ব্যবস্থা আমি করে নেব। ও ডিপার্টমেন্টের হেড প্রফেসর রতন সেনাল। মির্জা, তুই পুলিশে আছিস, তুই কাইলি নিজের ফোর্স নিয়ে ওই রতন সেনালকে অ্যারেস্ট করতে যাবে। প্রতীকে এতক্ষণ পুরো বিষয়টা শুনেও চিপ ছিল, এবার মুখ খুলো। ও রূপা, থানায় গিয়ে এফআইআর না করলে আমি কিছুই করতে পারবো না। সারা, কবে হয়েছে এটা? পরশুদিন। মানে কি পরশুদিন হয়েছে এটা আর আমরা আজ জানতে পারছি? ও কেন কিছু বলেনি কাউকে? ও খুব ভয় পেয়ে আছে মেজদা, বড় বৌদি আর মেজ বৌদি ছাড়া কাউকেই বলেনি। আজ আমি জোর করাতে তবে বলল। আদিত্য শাড়িকে কিছু বলার আগেই আদিত্য বুঝে গেল শাড়িকে কি বলতে চায়। আমিই লড়বো এই কেসটা, আর অভিত আছেই। আমরা দুজনে মিলে সব প্রমাণ জোগাড় করব। রূপাকে আমি চিনি অহনার সূত্রে, ও আমাকে দাদা বলে ডাকে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বোনকে আমি সুবিচার দিয়েই ছাড়ব। সংশোধনাগারে ওয়েটিং রুমে বসে আছে মিসেস গায়ত্রী চ্যাটার্জি। আজ প্রায় 1 বছর 8 মাস পর ছেলেকে দেখতে এসেছেন তিনি। কিছুক্ষণের মধ্যে হাতে শিকল বাঁধা জেলের সাদা কালো জামা পরা আবির এসে ওনার কাছে। মুখ ভর্তি গোঁফ দাড়ি, রুক্ষ সূক্ষ্ম ছেলেটা দেখে মনের ভিতর হু হু করে উঠে গায়ত্রী দেবীর। মুখে শাড়ির আঁচল চাপা দিয়ে কেঁদে ফেলেন উনি। কেন এখানে এসেছো মা? আজ তো তোমার মেয়ের জন্যই আমার এই অবস্থা। মজা দেখতে এসেছো? আমার মেয়ে মানে? অন্তরা তোর বোন হয় আবির। আবির একটা দীর্ঘশ্বাস ফেলল। বোন? একটা পরের মেয়ের জন্য যে তার নিজের মায়ের পেটে দাদার বিরুদ্ধে যেতে পারে, সে কেমন বোন মা? কাকে তুই পরের মেয়ে বলছিস আবির? যে শেষ দিন পর্যন্ত আমাদের সংসারের জন্য প্রাণপাত করেছে। অন্য একটা মেয়ের ফাঁদে পড়ে নিজের জীবনটা শেষ করে দিলে তুই। না হলে আজ তুইও স্ত্রী সন্তানদের নিয়ে সুখে সংসার করতে পারতিস। আবির ব্রু কুচকায়। সন্তানদের? বোমার 2টো যমজ মেয়ে হয়েছে, আজ তারা বড়ও হয়ে গেছে। তবে আনন্দের জিনিস কি জানিস? হাসি খুশি তোর স্বভাব রূপ কোনোটাই পায়নি। তারা হয়েছে তাদের মায়ের মতো। আবিরের চোখে এবার ক্রোধের বদলে হয়তো আবেগের সৃষ্টি হলো। হাসি খুশি? ওরা আমার মেয়ে মা? আমার 2টো মেয়ে হয়েছে? গায়ত্রী দেবী তাচ্ছিল্য সুরে হাসলেন। তোর নয়, ওরা শুধুই বোমার মেয়ে। ওরা তোকে চেনেও না, ওরা ওদের বাবাকে পেয়ে গেছে। আবির বিস্মিত নয়নে গায়ত্রী দেবীরকে শুধালো। শাড়িকে বিয়ে করেছে? অবাক হচ্ছিস কেন আবির? তুইও তো বিয়ে করেছিলিস, শুধু পার্থক্য বোমা বৈধ বিয়ে করেছে আর তুই অবৈধ। আবিরের বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সারিকা কাকে বিয়ে করেছে মা? এসব তোর জেনে কাজ নেই। তুই ওকে যে দুঃখের সাগরে তুলিয়ে দিয়েছিলি, সেখান থেকে সেই দেবদূতই ওকে উদ্ধার করেছে। বোমার জীবনে আলোর বাহক করে ভগবান সেই দেবদূতকে পাঠিয়েছে। মা, তোমার কাছে একটা অনুরোধ করব, রাখবে? তোর কোনো অনুরোধ রাখতে আমি এখানে আসিনি আবির। আমি শুধু তোর কাছে থেকে জানতে এসেছি, বোমার ক্ষতিপূরণের আরও যে 50,000 টাকা বাকি আছে, ওটা কবে দিবি? আবির হো হো করে হেসে উঠল। খুব তো দেবদূত, আলোর বাহক কত কি বললে। কেন সেই দেবদূতকে সারিকা আর ওর মেয়েদের খরচ চালাতে পারছে না? সেই আমার টাকার উপর নির্ভর করতে হচ্ছে ওদের। এতদিন এখানে থেকেও তুই একটু শুধরাসনি আবির। বোমা তোর টাকা ছুঁয়েও দেখিনি। এই সব টাকা যাচ্ছে একটা অনাথ আশ্রমে। আমার কাছে আর টাকা নেই, যা সঞ্চয় ছিল সবই তো দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি আসছি। আর আশা করবে এখান থেকে যখন বেরোবি তখন অন্য মানুষ হয়ে বেরোবি। সারিকার ঘর থেকে সবাই চলে গেছে, এখন শুধু আদিত্য আর ও আছে। সারিকার মুখে চিন্তার ছাপ দেখে আদিত্য সারিকার হাত দুটো শক্ত করে ধরল। আমরা আছি তো, এত চিন্তা করছো কেন? অপরাধীর ঠিক শাস্তি হবে দেখে নিও। আইনের থেকে কোনো অপরাধী পালিয়ে যেতে পারবে না।
রুফাটা খুব ভেঙে পড়েছে, যেন ও ছোট থেকে খুব সাহসী, কিন্তু এই বিষয়টাই ও কেমন যেন ওর সব সাহস হারিয়ে ফেলেছে, নিজেকে গুটিয়ে গুটিয়ে রাখছে। প্রতিবাদী মনটাও হারিয়ে ফেলছে। না সারিকা, ও প্রতিবাদী মন হারিয়ে ফেলেনি, শুধু নিজের সাথে যেই ঘটনাটা ঘটেছে সেটা মানতে পারছে না। ওর প্রতিবাদের ভাষাগুলো কোনো শব্দ গঠন করতে পারছে না। মির্জা তো বলল কালই যাবে রুফার কলেজে, ওই রতন স্যালনকে একদম ছাড়বে না। তুমি আর অভি যাবে তো? যাবো। তুমি এখন একটু ঘুমাও তো, বিকেল হতে এখনো দেরি আছে, মেয়েরা ঘুমাচ্ছে, এই সময় ঘুমিয়ে নাও, না হলে তোমার শরীর খারাপ করবে। এই লড়াইটা লড়তে হলে তোমাকে সুস্থ থেকে রুফাকে সাহস জোগাতে হবে। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। সারিকা মেয়েদের ভালো করে বালিশ দিয়ে ঘিরে আদিত্যের পাশে এসে শুয়ে পড়লো। আদিত্য আতশোয়া হয়ে খুব সযত্নে সারিকার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। এক পর্যায়ে এসে ঘুমিয়ে পড়লো সারিকা। তুমি যেভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে এসেছো, তোমার বাবা জানলে কি হবে ভাবতে পারছো? সাহিত্য, তুমি কেন আমাকে ঠকালে? কেন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অন্য মেয়েকে বিয়ে করছো? কেন করছো আমার সাথে এরকম? সাহিত্য মেয়েটা থেকে দূরত্ব টানলো। তোমাকে আমি প্রথমেই বলেছিলাম, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুজন মানুষ আমার দাদা আর বোন। তাদের জন্য আমি সব করতে পারি। আমি তো তোমার সাথে সম্পর্কে জড়াতে চাইনি, তুমি আমাকে বাধ্য করেছো আত্মহত্যার ভয় দেখিয়ে। এখন আর কিছুই করার নেই। কেন এরকম করছো সাহিত্য? আমি নয়, ভয় দেখিয়েছিলাম, কিন্তু তারপরের 5 বছর কি মিথ্যে? তুমি আমাকে একটুও ভালোবাসোনি? সাহিত্য দীর্ঘশ্বাস পেল। মিথ্যে নয়, আমিও ভালোবেসেছি, কিন্তু তোমার থেকেও বেশি ভালোবাসি আমি আমার দাদাকে, যে আমাদের 2 ভাই বোনের জন্য গাদার মতো খেটে আমাদের পড়িয়েছে, এত বড় ডাক্তার বানিয়েছে। তার বিরুদ্ধে আমি যেতে পারবো না। তুমি একবার আদিত্যদাকে আমার বিষয়ে বলে দেখো না, দেখবে উনি অমত করবেন না। সেটা হয় না। আমার আর ইন্দ্রাণীর বিয়ের কাঠ পর্যন্ত ছাপানো হয়ে গেছে। এখন দাদাকে বিয়ে ভাঙতে বলা মানে দাদাকে অপমান করা। মেয়েটা ফিসিয়ে এলো সাহিত্যের কাছ থেকে, চোখে এক আকাশ পরিমাণ অভিমান আর কষ্ট নিয়ে বলল, তাহলে আমাদের ভালোবাসার যাত্রা এত দূরেই ছিল? বেশ, মেনে নিলাম আমি আমার ভাগ্যকে। ভালো থেকো, সুখে সংসার করো। সোমবারের সকাল সপ্তাহের মধ্যে সব থেকে ব্যস্ততম সকাল। সারিকা চক্রবর্তী বাড়ি থেকেই একেবারে অফিস চলে গেছে। হাসি খুশি দেখে রাখার দায়িত্ব পড়েছে অহনার উপর। অবিকার আদিত্য রূপাকে নিয়ে ফতিকের সাথে থানায় গেছে। ওখানে আগে এফআইআরটা করবে, তারপর যাবে কলকাতায়। অফিসে ঢুকে সারিকা মুখোমুখি হয় বসের স্ত্রী মৌসুমী সেনের সাথে। সারিকা মৌসুমীকে দেখে স্বভাবতই বলে, গুড মর্নিং ম্যাম। মৌসুমী কোনো প্রকার উত্তর না দিয়ে সারিকাকে পাশ কাটিয়ে চলে যায় ওখান থেকে। সারিকা অপমানিত বোধ করে, কিন্তু সেটা নিয়ে বেশিক্ষণ মাথা ঘামায় না। নিজের ডেস্কে গিয়ে কাজ শুরু করে দেয়। আধা ঘন্টার মধ্যে ডাক পড়ে সারিকার বসের কেবিন থেকে। নিজের কাজ বন্ধ করে সারিকা বসের কেবিনে যায়। আসবো স্যার? ইস মিস চক্রবর্তী, আসুন। সারিকা গুটি গুটি পায়ে কাছের দরজা ঠেলে ভিতরে ঢোকে। বসের কাছাকাছি আসতে বস সারিকার হাতে একটা কমলা খামে মোড়া কাগজ তুলে দেয়। সারিকা বিস্মিত নয়নে শুধায়, এতে কি আছে স্যার? খুলে দেখুন। সারিকা খামটা খুলে লেটারটা পড়ে চমকে ওঠে। ও উপরে টার্মিনেশন লেটার কথাটা পড়ে মুখ থেকে অস্ফুট বেরিয়ে আসে। টার্মিনেশন লেটার? ইস মিস চক্রবর্তী, আপনাকে আমার অফিস থেকে বহিষ্কার করা হলো। দৃঢ় প্রতিবাদী অভিসারিকার চোখে অশ্রুবিন্দু দেখা গেল। কম্পিত কণ্ঠে বসের উদ্দেশ্য বলল, এই টার্মিনেশনের কারণটা কি জানতে পারি? অবশ্যই। আপনি লাস্ট 1 মাস ধরে ঠিকঠাক কাজ করছেন না, ইদানিং তো বেশি ছুটিই নিচ্ছেন। আর সব থেকে বড় কথা, আপনার পোস্টের জন্য আমরা আপনার থেকেও হাই এডুকেটেড এমপ্লয়ি পেয়ে গেছি। সারিকা তাচ্ছিল্য সুরে মৃদু হাসল। এগুলোই কি আসল কারণ, নাকি নিজের ওয়াইফের কথা রাখতে আমাকে বহিষ্কার করলেন মিস্টার রাজীব সেন? রাজীব সেন অত্যন্ত ক্রোধের সাথে উঠে দাঁড়ালেন চেয়ার থেকে। মিস চক্রবর্তী, ডোন্ট ক্রস ইউর লিমিট। সারিকা আর কিছু বলল না। বসের অলক্ষ্যে চোখের জলটা মুছে কেবিন থেকে বেরিয়ে এলো চিঠিটা হাতে নিয়ে। টলমলে পায়ে এসে দপ করে বসে পড়ল ও চেয়ারে মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে থাকলো। তারপর নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে এলো অফিস থেকে।
রতন সেনাল এখন অ্যারেস্টেড। অনেক বাধা বিপত্তি পেরিয়ে রতন সেনালকে অ্যারেস্ট করতে সফল হয়েছে পুলিশ বাহিনী। সবাই বাড়ি ফিরে এসেছে। সারিকা আর আদিত্য চক্রবর্তী বাড়িতেই ফিরেছে। কেউ এখনও জানে না সারিকার চাকরি চলে যাওয়ার বিষয়টা। একই সবার মন মেজাজ খারাপ, তার উপর নিজের কথা বলে আর কাউকে ব্যতিব্যস্ত করতে চায়নি ও। সবার সাথে স্বাভাবিকভাবেই কথাবার্তা চালিয়ে গেছে ও। আদিত্য এখন মেয়েদের সাথে খেলতে ব্যস্ত। আজকে সারাটা দিন মেয়েরা বাবাকে কাছে পায়নি, তাই রাতের খাওয়া দাওয়ার পর মেয়েদের নিয়ে বসেছে ও। আদিত্য নিজের ভুলের কথা ভেবে জিভ কাটল। এই হয়তো প্রথম ও মেয়েদের জন্য চকলেট আনতে ভুলে গেছে। আসলে রূপের বিষয়টা নিয়ে এতটা গেটে আছেন যে চকলেট আনার কথা ভুলে গেছে। আদিত্য নিজের কান দুটো ধরল। সরি মা, আজ বাবা একদম ভুলে গেছে তোদের জন্য চকলেট আনতে। কাল বাবা সকালেই তোমাদের চকলেট এনে দেবে। কথাটা শুনেই খুশি কেঁদে দেয়। দেখা দেখি হাসিও গলা ছেড়ে কাঁদতে থাকে। সেই সময় সারিকা রুমে ঢোকে। মেয়েদের কাঁদতে দেখে ছুটে আসে ওদের কাছে। কি হয়েছে? হাসি খুশি তোরা এভাবে কাঁদছিস কেন? আদিত্য করুণ চোখে তাকায় সারিকার দিকে। আজ ওদের জন্য চকলেট আনতে ভুলে গেছি। আসলে এত কিছুর মধ্যে খেয়াল ছিল না। সারিকা হাসি খুশির সামনে বসলো। আদুরে ভঙ্গিতে বলল, বাবা তো বলল আনতে ভুলে গেছে, কাল আনবে। চলো ঘুমিয়ে পড়বি তোরা। সারিকা বলার পরেও হাসি খুশি সমান গতিতে কাঁদতে থাকে। দুদিন ধরে যা কিছু ঘটছে সেই সবের মধ্যে সারিকা আর মাথা ঠান্ডা রাখতে পারে না। 11:30 বাজে। এই ভর রাত দুপুরে তোদের চকলেট খাওয়ার ইচ্ছে হচ্ছে না? চাইতেও সব কিছু পেয়ে পেয়ে তোরা এরকম বেয়াদব হয়ে গেছিস। বলা হচ্ছে তো আনতে ভুলে গেছে, তারপরও সমান তালে কেঁদে যাচ্ছিস। এরপর মুখ দিয়ে একটু আওয়াজ বের করে দেখ, লাঠিটা ওখানে রাখা আছে। মায়ের এমন রূপ দেখে আরও জোরে কেঁদে উঠল ওরা দুজন। আদিত্য এই দুই মেয়েকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিয়ে সারিকার দিকে তাকালো। কি হয়েছে তোমার? বকছো কেন ওদের? দেখছো না ভয় পেয়ে গেছে কেমন? আজ কি হলো তোমার? সারিকা নিজের মাথাটা চেপে ধরে ওখানেই বসে থাকে। আদিত্য দুই মেয়েকে কোলে তুলে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। তারপর দুজনের মাথায় হাত বুলাতে বুলাতে নানা রকমের কল্পিত গল্প শোনাতে লাগলো। মাঝে মধ্যে সারিকাকে আর চোখে দেখতে দেখতে মেয়েদের ঘুম পাড়াতে সক্ষম হলো। তারপর বিছানা থেকে নেমে সারিকার কাঁধে হাত রাখলো। সারিকা চোখের জলটা মুছে নিয়ে উঠে দাঁড়ালো। নিজেকে যথাসাধ্য আড়াল করে আদিত্যকে বলল, চলো রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। সারিকা যেতে গেলে আদিত্য ওর হাত ধরে আটকায়। কি হয়েছে? আগে তো কোনোদিন ফ্রেন্ডসদের এমন ভাবে বকতে না, আজ কি এমন হয়েছে যে এতটা রেগে গেলে? সারিকা জোরপূর্বক হাসলো। কিচ্ছু হয়নি গো আমার। আসলে রূপার বিষয়টা নিয়ে একটু গেটে আছে। আদিত্য সারিকার চোখের দিকে তাকালো। সারিকার সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। তোমার চোখ বলে দিচ্ছ সারিকা, তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। কি লুকাবো বলো তো? এমনি রূপার কথা ভেবে মনটা ভালো নেই আজ। আদিত্য কিছু বলতে যাবে তখনই বাইরে থেকে কিছু চিৎকার ভেসে আসে ওদের ঘরে। দুজন অবাক নয়নে একে অপরের দিকে তাকায়। এটা তো বড় বৌদির গলা। এত রাতে আবার কি হলো? চলো তো গিয়ে দেখি। ওদেরকে বালিশ দিয়ে ঘিরে দাও, মশাই টানানো আছে, কিছু হবে না, চলো। আদিত্য আর সারিকা তড়িগড়ি করে ঘর থেকে বেরিয়ে চিৎকারের উৎস খুঁজতে গিয়ে রূপার ঘরের সামনে গিয়ে পৌঁছায়। ঘরের বাইরে বাড়ির খুদেদের দেখে ওদের কাছে গেল সারিকা। কি হয়েছে রে? বড় দিদির ঘরে এত ভিড় কেন? ছোট পিসি তাড়াতাড়ি যাও বড় দিদির ঘরে। বড় দিদি কী সব খেয়েছে, মুখ দিয়ে সাদা ফেনা বেরোচ্ছে। বাইফোর কথা শুনে বুকটা কেঁপে উঠল সারিকার। সবাইকে ফাঁস কাটিয়ে তাড়াহুড়ো করে ছুটল রূপার কাছে। রূপার নিথর শরীরটা পড়ে আছে সোনালির কোলে, চোখগুলো প্রায় আধ বোঝা হয়ে আছে। সারিকা ছুটে গেল। এত বড় পাগলামিটা কেন করলো রূপা? মিসদা ছোটদা অ্যাম্বুলেন্স ডেকেছিস? হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স নেই এখন, অভিক গেছে গাড়ির ব্যবস্থা করতে। সারিকা আদিত্যর কাছে গেল। সাহিত্যকে একবার ফোন করে দেখুন না, ও তো ডক্টর, এখানকার নার্সিংহোমের ডাক্তারদের সাথে ওর পরিচয় আছে ভালো, ও যদি কিছু করতে পারে। সারিকার কথা শুনে আদিত্য রুমের বাইরে চলে গেল। সাহিত্যর নম্বর ডায়াল করে ফোন লাগালো সাহিত্যকে। 3টি রিং হওয়ার সাথে সাথে ফোন রিসিভ করলো। ও হ্যাঁ বল দাদা ভাই, এত রাতে ফোন করলি, কিছু হয়েছে?
তোর বৌদির ভাইজিকে চিনিস তো? বড় ভাইজি রূপা, ও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তুই প্লিজ নার্সিংহোমে একটু কথা বলে রাখ, আমরা এক্ষুনি ওকে নিয়ে যাচ্ছি। কথাটা শুনে সাহিত্যের হাত থেকে ফোনটা পড়ে যায়। আদিত্য কোনো উত্তর না পেয়ে ফোনটা কেটে আবার ফোন লাগায়। 3-4 বার ফোন করার পর পুনরায় ফোন ধরে সাহিত্য, আমি কথা বলছি নার্সিংহোমে। আদিত্য নিশ্চয়তা পেয়ে ফোনটা কেটে রূপাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে একা বাড়িতে প্রাণহীনভাবে মেঝেতে বসে পড়ে সাহিত্য। সব আমার জন্য হয়েছে, সব। তুমি কেন এমন করলে রূপ? আমি তোমাকে ধোঁকা দিয়েছি, শাস্তিটা আমার পাওয়ার কথা। তুমি কেন এইভাবে নিজেকে শাস্তি দিলে রূপ? কেন? রূপাকে নিয়ে সবাই গেছে ঝাড়গ্রামে একটা নার্সিংহোমে। হাসি খুশি হওয়ার সময় সরকারি হসপিটাল ডাক্তারদের গাফিলতির কথা মনে করে ওখানে রূপাকে নিয়ে যাওয়ার সাহস পায়নি কেউ। প্রায় সবাই চলে গেছে নার্সিংহোমে। বাড়িতে শুধু আছে সারিকা, বিশাখা আর বাড়ির বৃদ্ধরা। মেয়েদেরকে একা রেখে যাওয়ার সাহস পায়নি সারিকা। মেয়েদের পাশে অনেক পুরনো একটা ডায়েরি নিয়ে বসলো সারিকা। ওর মুখে লেগে আছে একটা করুণ হাসি। ডায়েরিটার উপর সারিকা একটা একটা পাতা উল্টাতে লাগলো। গত 4 দিনের কোনো কথা এখানে লেখা না থাকলেও পুরো ডায়েরি পড়ে যা বুঝার বুঝে গেল। তাহলে রূপার আত্মহত্যার কারণ রতন সেনালের অসভ্যতামি নয়, কারণটা সাহিত্যের কাছ থেকে প্রতারিত হওয়া। হঠাৎ সারিকে খেয়াল করলো কারোর পায়ের শব্দ। কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকলো দেবপর্ণা। সারিকা চটজলদি দাড়িটা লুকিয়ে ফেললো। ছোট বৌদি, তুমি যাওনি ওদের সাথে? আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না, তাই তোমার সর্দা আমায় দিয়ে গেল। তুমি কি যাবে? তোমার সর্দা এখনও দাঁড়িয়ে আছে। সারিকা আমতা আমতা করলো, কিন্তু হাসি খুশি। পর্ণা হাসলো। জানি তুমি এখনও আমাকে ভরসা করো না। যাওয়ার সময় মেজিকে ডেকে দিয়ে যেও, আমরা দুজন দেখে রাখবো তোমার মেয়েদের। সারিকা সহমত হলো। ডায়েরিটা সযত্নে ড্রেসিং টেবিলের ডয়ারে রেখে নিজের ঘেটে যাওয়া শাড়িটা ঠিক করে নিল। নার্সিংহোমে ঢুকে সারিকা দেখলো সবাই বাইরে বসে আছে। রূপার অপারেশন চলছে, দুজন ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেয়নি। তাই প্রতিকার মানে কোটির বাইরে আছে, আর সাহিত্য ডাক্তারদের সঙ্গে ওটির ভিতরে আছে। সারিকা আদিত্যর কাছে গেল। কি অবস্থা? রূপাকে ওটিতে নিয়ে গেছে, ঘণ্টাখানেক হলো। এতক্ষণ ধরে কি করছে? তুমি চিন্তা করো না, এখানটাই বসো। সাহিত্য কোথায়? ওটির ভিতরে আছে। কিছুক্ষণের মধ্যেই ভিতর থেকে অ্যানাউন্স করলো রূপসা চক্রবর্তীর অপারেশন হয়ে গেছে। ওর বাড়ির লোকদের ভিতরে যেতে বসলো। সবে হন্তদন্ত হয়ে ছুটলো। সারিকে ওর বড় বৌদিকে দৌড়ে নিয়ে গেল উপরে যেতে সাহিত্যের হাসি মুখটা নজরে এলো সারিকার। অপারেশন সাকসেসফুল। স্টোমাক থেকে সব পয়জন বার করা হয়েছে। শি ইজ আউট অফ ডেঞ্জার। সবাই খুশি হলো কথাটা শুনে। হাত জোর করে ঠাকুরকে ধন্যবাদ জানালো সকলে। সারিকা সবার অলক্ষ্যে সাহিত্যের কাছে গেল। তোমার সাথে আমার কথা আছে সাহিত্য, বাহিরে চলো। ড্রেসটা চেঞ্জ করে আসি? না, এখনই চলো। সারিকা সাহিত্যকে সবার মধ্যে থেকে সরিয়ে নিয়ে একটা পাকা জায়গায় গিয়ে দাঁড়ালো। সাহিত্যের মুখে এখন একটা আনন্দ লেগে আছে। বলো বৌদি, কি বলবে? তুমি আমার ভাইজিকে কেন ঠকালে সাহিত্য? তুমি অস্বীকার করতে পারবে আজও এই ঘটনা তোমার জন্য ঘটিয়েছে? সাহিত্যর মুখের হাসিটা মিলিয়ে গেল। বৌদি, তুমি কেন করলে এমনটা? কিভাবে পারবে 5 বছরের ভালোবাসা ভুলে গিয়ে নতুন করে সংসার শুরু করতে? রূপার দোষ কোথায় সাহিত্য? কেন ওকে সবসময় সব কষ্ট পেতে হবে? উত্তর দাও সাহিত্য। সাহিত্য মাথা নিচু করে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ গালে সজোরে একটা ছড় খেয়ে গালে হাত দিয়ে মাথা তুলল সাহিত্য। দাদাভাই? কেটে গেছে একটা সপ্তাহ। রূপা এখন পুরোপুরি সুস্থ। ওর অসুস্থতার কারণে রতন সেনালের কেসটা আরও একটা ডেট পেয়ে গেছে। আপাতত রতন সেনাল এখন বিল পেয়ে গেছে। চক্রবর্তী বাড়ির সবাই এখন সাহিত্য আর রূপার প্রেমের সম্পর্ক নিয়ে অবগত। সেদিন হসপিটালে এই বিষয়টা সবাই জেনে গিয়েছিল আদিত্যর বদৌলতে। আদিত্য ওদের বিষয়টা মেনে নিল। চক্রবর্তীর বাড়ির কেউ রাজি নেই ওদের বিয়ে দিতে। রূপার বাবা মানিক চক্রবর্তী সেই নিয়ে আজ সবাইকে বাড়িতে ডেকেছে। আদিত্য আর সারিকার সঙ্গে সাহিত্য এসেছে এই বাড়িতে। মানিক সবার দিকে তাকিয়ে আদিত্যের উদ্দেশ্যে বলল, দেখো আদিত্য, তুমি রাজি থাকলেও আমি আমার মেয়ের বিয়ে তোমার ভাইয়ের সঙ্গে দিতে পারবো না।
মাথা নিচু করে বসে থাকা সাহিত্যের দিকে একবার তাকালো আদিত্য, তারপর তাকালো মানিকের দিকে। আপনি কেন এই বিয়েতে আপত্তি করছেন আমি বুঝতে পারছি বড়দা। আমার আর শারিকের কিংবা অবি আর অহনার সম্পর্ক হওয়ার অনেক আগে থেকে ওরা একে অপরকে ভালোবাসে। ভালোবাসার মধ্যে কোনো সম্পর্ক বাধা হয়ে দাঁড়াতে পারে না। অবশ্যই পারে। পিসির দেওয়ার কাকিমার ভাইয়ের সাথে কখনো বাইজির বিয়ে হতে পারে না। এটা ধর্মবিরুদ্ধ। এটা ওদের সারা জীবনের প্রশ্ন বড়দা। 5 বছর কম সময় নয়। আজ রূপা সাহিত্যের বিয়ের কথা শুনেই এত বড় একটা সিদ্ধান্ত নিল। কাল যদি সাহিত্যের বিয়ে হয়ে যায় তখন ও কি করবে সেটা ওকে বুঝতে হবে। অভিয়ার ছোট বৌমার বিয়ে হয়েছে প্রায় 1 বছর হতে চলল। তখন কি ওর উচিত ছিল না এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার? কিন্তু ও সেটা করেনি। এখানে দোষটা সম্পূর্ণ ওর। সাহিত্য এতক্ষণ চুপ করে বসেছিল, কিন্তু এবার প্রথমবারের জন্য মুখ খুলল। দোষটা সম্পূর্ণ রূপের নয়, দোষটা আমারই। আমি প্রথম থেকে জানতাম দাদাভাই বৌদিকে ভালোবাসে। যতই বৌদির অন্য জায়গায় বিয়ে হয়ে যাক না কেন, আমার বৌদির বাইজির সাথে সম্পর্ক জড়ানো উচিত হয়নি। সাহিত্যের এরকম সরাসরি স্বীকারোক্তিতে আদিত্য খুশি হলেও নিজের রাগটা সংবরণ করতে পারল না। সবার মাঝে সাহিত্যকে মেরে বসলো। এটা তোর আগে ভাবা উচিত ছিল না? আমাদের কথা না হয় বাদ দিলাম, কিন্তু অবি গহনা রূপা নয় জানতো না ওদের সম্পর্কের কথা, কিন্তু তুই তো জানতিস প্রথম থেকে। তা সত্ত্বেও তুই কেন এরকম একটা ভুল করলি? সাহিত্য গালে হাত দিয়ে চুপ করে মাথা নিচু করে বসে রইল। এই নিয়ে এই 1 সপ্তাহ 4 বার ঝড় খেলো আদিত্যর হাত থেকে। সাহিত্য এভাবে সবার সামনে মারাটা একদম পছন্দ হলো না শারিকার। সে ক্ষিপ্ত হয়ে উঠল আদিত্যের উপর। তুমি কথায় কথায় ওর গায়ে হাত তুলছো কেন? মানছি ওরা ভুল করেছে, তাই বলে বাড়ির সবার সামনে তুমি ওকে মারবে? তুমি ওর অভিভাবক জানি, তাই বলে এইভাবে তুমি ওকে অপমান করতে পারো না। আদিত্য শারিকার কথা পাত্তা না দিয়ে মানিকের সামনে হাত জোড় করলো। আপনি এই বিয়েতে আপত্তি করবেন না দাদা। ছোটবেলা থেকে সাহিত্য আর অহনাকে নিজের ছেলে মেয়ের মতো মানুষ করেছি। কোনো দিন কোনো আবদার অপূর্ণ রাখিনি ওদের। সেখানে ওর ভালোবাসা কি কিভাবে ওর থেকে কেড়ে নিই বলুন তো? তুমি তোমার ভাইয়ের কথা ভাবছো? একবারও ভেবে দেখেছো এই বিয়েটা হলে আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজ কি বলবে? মানুষ মাত্রই সামাজিক জীব, তাই সমাজের বিরুদ্ধে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার ভাইয়ের বিয়ে আর 2 সপ্তাহ বাকি। ঠিক করে রাখা পাত্রের সাথেই ওর বিয়ে দিয়ে দাও। কিন্তু রূপসা চক্রবর্তী কোনোদিনও সাহিত্য সরকারকে বিয়ে করবে না। রূপা এতক্ষণ বসার ঘরে ছিল না। ও অসুস্থ বলেই ওকে কেউ ডাকেনি, কিন্তু সুপিসারে ঘরের বাইরে থেকে ও সব শুনেছে। শেষ মুহূর্তে চুপ করে থাকতে না পেরে উপরোক্ত কথাটা বলতে বলতে ঘরে ঢোকে। সবাই অবাক দৃষ্টিতে তাকায় ওর দিকে। সোনালি রূপার উদ্দেশ্যে বলে, রূপা তুই এখানে কেন এসেছিস? ঘরে যা, আমাকে নিয়ে কথা হচ্ছে এখানে। আর আমি না আসে কি করে থাকি বলো তো মা? আর ছোট ফিসি, তুমি চিন্তা করো না, আমি আবেগের বসে একটা ভুল কাজ করে ফেলেছিলাম, তার জন্য আমার অনুশোচনা হয়। রূপাকে আদিত্য ছোট ফিসাই বলেন ডাকতে দেখে অবাক হয়ে আদিত্য সহ বাড়ির পর থেকে, তুমি তো আমাকে দাদা বলে ডাকতে রূপা। রূপা হাসল। সম্পর্কের সমীকরণ পাল্টেছে ছোট ফিসাই, তাই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আদিত্য সোফা ছেড়ে উঠে রূপার কাছে গিয়ে দাঁড়ালো। তোমাকে জোর করে কিছু মানিয়ে নিতে হবে না রূপা। তুমি আমার ভাইকে ভালোবাসো, তোমাদের বিয়ে আমি দেব। আমি তোমার ভাইকে বিয়ে করব না। আমি মন থেকে ওর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে ফেলেছি। আমি কথা দিচ্ছি আমি নিজে দাঁড়িয়ে থেকে সাহিত্যের সাথে ইন্দ্রাণীর বিয়ে দেব এবং খুশি মনে দেব। রূপার কথায় চক্রবর্তী বাড়ির পুরনো প্রজন্ম খুশি হলেও খুশি হতে পারল না ভালোবাসার মর্ম বোঝা সেই মানুষগুলো। সাহিত্য খুব অবাক হয়েছে। যে মেয়ে 2 দিন আগে কান্নাকাটি করছিল সেই মেয়ের হঠাৎ এমন আমূল পরিবর্তন কিভাবে, সেটা ভেবে উঠতে পারে না ও। রূপ তুমি কেউ কি? রূপা মৃদু হাসল। আমি যা বলছি মন থেকে বলছি সাহিত্য। কেউ আমাকে বাধ্য করেনি এগুলো বলার জন্য। এই 1 সপ্তাহে সারিকা হন্য হয়ে চাকরি খুঁজেছে, কিন্তু কোনো লাভ হয়নি। বাড়ির কেউ এখনো জানে না এই বিষয়টা। অফিস টাইমেও বাড়ি থেকে বেরিয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরেছে কাজের আশায়, আবার হতাশ হয়ে ফিরে এসেছে অফিসের সময় শেষে। আদিত্য সন্দেহবশত এই নিয়ে প্রশ্ন করলেও সচেতনতার সাথে এড়িয়ে গেছে ও। রোজের মতো আজও সারিকা রেডি হচ্ছে অফিসের সময়। সেই সময় আদিত্য ঘরে আসে। কোথায় যাবে নাকি?
আদিত্যর প্রশ্নে মুচকি আসে সারিকায়। এই টাইমে আমি কোথায় যাই? নিশ্চয়ই অফিসে। আদিত্য ব্রুকুসকে তাকালো সারিকার দিকে। আজ তো রাখি পূর্ণিমা, আজকেও ছুটি দেয়নি তোমার অফিসে? সারিকার মুখের হাসি মিলিয়ে গেল। ওর আগে থেকেই নজর দেওয়া উচিত ছিল এই বিষয়ে, তবুও হাল ছাড়লো না। বেসরকারি অফিসে আবার ছুটি? ও, তাহলে চলো তোমাকে অফিসে ছেড়ে দিয়ে আসি। না। শারিকার এমন বয়ার্থ অর্থ শুনে একটু অবাক হলো না আদিত্য। শারিকার কাঁধ দুটো শক্ত করে চেপে ধরল। আমাদের সম্পর্কটা কি এখনো এমন জায়গায় পৌঁছায়নি যেখানে একে অপরকে সবকিছু শেয়ার করা যায়? মানে সপ্তাহখানেক আগে তোমার যে চাকরিটা চলে গেছে, এটা কি করে? এটা কি আমাকে বলা যেত না? শারিকা চমকে ওঠে। আদিত্যর মুখের দিকে তাকানো সাহস হয় না আর ওর। আদিত্য শারিকার থুতনি ধরে ওর মুখটা উপর দিকে তুলল। বলনি কেন আমাকে? তুমি চিন্তা করবে বলে। চিন্তা আমি হয়তো করতাম, কিন্তু এর একটা সমাধানও তো বের করতে পারতাম। কিভাবে জানলে তুমি? মৌসুমীর সাথে দেখা হয়েছিল। ভাবো একবার, আমার স্ত্রীর কথা আমাকে অন্য একজনের মুখ থেকে শুনতে হচ্ছে। সরি, তবে আমি তোমাকে পরে সব জানাতাম। পরেটা কবে? রতন সেনালের কেসটা সমাধান হয়ে যাওয়ার পরে। শারিকে হাসসূচক মাথা নাড়ে। আদিত্য একটা দীর্ঘশ্বাস পেলে। আজকে কোথাও যেতে হবে না, অহনা আসবে রাখি পড়াতে। না আদিত্য, যতদিন না আমি একটা কাজ পাচ্ছি ততদিন আমাকে থামলে হবে না। অন্যের গোলাম হয়ে আর থাকতে হবে না। নিজের ব্যবসা শুরু করো। শুনেছিলাম স্কুল লাইফ, কলেজ লাইফে তুমি দারুণ ডিজাইন করতে পারতে। সেটা নিয়ে এগোচ্ছ না কেন? এখন কিন্তু ফ্যাশন ডিজাইনের প্রচুর ডিমান্ড। শারিকের মুখে যেন এক সিলতে হাসি ফুটে উঠল। আইডিয়াটা খারাপ নয়, কিন্তু ছোটবেলায় জামা কাপড় আঁকিবুকি কাটা আর কোনো কাপড়ের উপর ডিজাইন তোলা কি একই ব্যাপার? আদিত্যর প্রত্যুত্তরে শারিকে কিছু বলতে যেতেই বাইরে থেকে অহনার ডাক শুনতে পায় ওরা। দরজার সামনে অহনা দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য থেকে সরে দাঁড়ায় ও। এই সরি, আমি ভুল সময়ে চলে এসেছি, আমি চলে যাচ্ছি। অহনা ছেলে যেতে গেলে আদিত্য কান ধরে অহনাকে ঘরের ভিতরে নিয়ে আসে। খুব পেকেছ না? অভি কোথায়? ও হাসি খুশির কাছে গেছে। ভাইয়ার একটা জরুরি ফোন এলো, তাই অভি হাসি খুশিকে সামলাচ্ছে। ছাদের ছোট্ট সিলিকোঠার ঘরে জানালার সামনে বসে আছে সাহিত্য। কানে মুঠোফোনে ওপর প্রান্তের মানুষটাকে বলল, আমি নিরুপায় ছিলাম রূপ। এখন নিশ্চয়ই তুমি বুঝেছ আমার অসহায়তার কারণটা। গলার ভিতরে দলা ফাঁকিয়ে ওঠা কান্নাটা গিলে নিয়ে রূপা ওপর প্রান্ত থেকে বলে উঠল, সব ভালোবাসা পূর্ণতা পেতে নেই সাহিত্য। কিছু মানুষই জীবনে আসে অপ্রেম সাথে নিয়ে। তুমি না হয়ে আমার সেই অপ্রেম হয়েই থেকে গেলে। প্রথমে বুঝিনি, কিন্তু এখন বুঝি তোমার আমাকে বিয়ে না করতে চাওয়ার কারণ। আমাদের সম্পর্কের মাঝে সবচেয়ে বড় টানাপোড়েন হলো এই সম্পর্কই, আর সেই সম্পর্ককে অস্বীকার করার ক্ষমতা আমাদের দুজনের কারোরই নেই। 5 বছর আগে সেই দিনটার কথা মনে আছে রূপ, যেদিন আমি তোমায় রিজেক্ট করেছিলাম? তার কারণ এটাই ছিল। তারপর তুমি ভয় দেখালে, আমিও ভাবলাম বৌদির তো বিয়ে হয়ে গেছে, এখন আমাদের মধ্যে কোনো সংশয় থাকবে না। কিন্তু কে জানতো ভগবান দাদা বৌদিকে নিয়ে অন্য কিছু ভেবে রেখেছিল। আমাদের দুজনের পথ চলা হয়তো এত দূরেই ছিল, জীবন আমাদের জন্য এতটুকুই ভেবে রেখেছিল। নতুন জীবনে পা রাখতে চলেছ, নতুন মানুষ, সব কিছুই নতুন। সুখে থেকে ইন্দ্রাণীর সঙ্গে। রূপার গলার স্বর যে ভারী হয়ে আসছে সেটা বুঝতে পারলো সাহিত্য। ঠিক ভুল সব কিছুর ঊর্ধ্বে গিয়েও আমি শুধু তোমাকে ভালোবেসেছি। আমি চাইলেই তোমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু সেই 12 বছর বয়স থেকে দাদার স্নেহ, ভালোবাসা, আদর, শাসন এগুলোর ঊর্ধ্বে যেতে পারলাম না। তাই পরশুদিন ফিরিয়ে দিয়েছিলাম তোমায়, কারণ দাদাভাই এই কদিন হলো সুখের মুখ দেখেছে। তাকে আমি তারই শ্বশুরবাড়ির কাছে অপমানিত হতে দিতে পারতাম না। আমি প্রেমিক হিসেবে ব্যর্থ হলেও ভাই হিসেবে আমি সফল রূপ, আমি সফল। পুরুষ মানুষের কান্না করা বারণ হলো সাহিত্য আজ কাঁদলো। একজন ডাক্তার হয়ে সে বাচ্চাদের মতো কেঁদে উঠল। অপর প্রান্তে রূপ আর নিজেকে আটকাতে পারল না। এই জন্মে আমাদের ভালোবাসা বিফলে গেলেও পরের জন্মে আমরা ঠিকই এই ভালোবাসাকে পূর্ণতা দেব। দেখে নিও। একটা অনুরোধ করব, আমার বিয়েতে তুমি থেকো না।
আর আমার সামনে এসো না তুমি। চোখ দিয়ে অশ্রু জ্বলল, মুখে একটা মলিন হাসি নিয়ে রূপা বলল, তোমার এই শেষ অনুরোধটা আমি রাখতে পারবো না সাহিত্য। তোমার বিয়েতে আমাকে যেতেই হবে। আমি যে সবাইকে বলেছি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব। এই প্রথম হয়তো কোনো প্রেমিকা তার প্রেমিককে অন্য একজনের হাতে তুলে দিয়ে নিজেদের ভালোবাসার রীতি টানবে, নিজের হাতে প্রেমিককে প্রাক্তন করবে। প্রাক্তন? তুমি আমার প্রাক্তন হবে? পাগলের মতো হেসে উঠল রূপা, তারপরে চিৎকার করে কেঁদে উঠল। সাহিত্য ফোনটা কান থেকে নামিয়ে নিজের বুকে চেপে ধরল। প্রেয়সীর এই হৃদয়ে বিদারক কান্না যে তারও হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আমায় ক্ষমা করো রূপ, আমি একটা কাপুরুষ। আমি এই ভালোবাসার মর্যাদা রাখতে পারলাম না। বিয়ে নয়, বিচ্ছেদেই তাই এই সম্পর্কের সমাপ্তি টানলাম। ভালো থেকে বলবো না, তবুও নিজেকে ভালো রাখার চেষ্টা করো। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।